রাজ্য থেকে শুরু করে দেশ এই মুহূর্তের বাছাই করা কিছু এক্সক্লুসিভ খবর তুলে ধরবো আপনাদের কাছে। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানবো, তার আগে রাখবো একটি ছোট রিকোয়েস্ট। অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত খবরগুলো এক এক করে জেনে নেওয়া যাক। আজকের প্রথম খবরটির দিকে নজর রাখবো। রাত 10:30 পর্যন্ত খুলে রাখা যাবে এবার থেকে পানশালা, রেস্তোরাঁ সহ সব দোকানপাট। নয়া নির্দেশিকা জারি নবান্নের তরফ থেকে। রাত 8টা নয়, এবার থেকে রাত 10:30 পর্যন্ত রাজ্যে খুলে রাখা যাবে সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং পানশালা। আগামী 16ই আগস্ট থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে রাজ্যে। করোনা সংক্রান্ত বিধিনিষেধের নতুন যে নির্দেশিকা নবান্ন থেকে এদিন দেওয়া হয়েছে, সেখানেই পানশালা এবং রেস্তোরাঁ খোলা রাখার সময়সীমা বৃদ্ধির উল্লেখ করা হয়েছে। আগামী 31শে আগস্ট পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ বজায় রাখার কথা জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই। তবে বেশ কিছু ক্ষেত্রে নতুন করে ছাড় দেওয়া হয়েছে। যেমন নতুন নির্দেশিকা অনুযায়ী নাইট কারফিউয়ের সময়সীমা এবার থেকে শুরু হচ্ছে 9টার পরিবর্তে রাত 11টা থেকে। আর সেই কারণেই রেস্তোরাঁ এবং পানশালা খোলার সময়সীমাও বাড়ানো হলো। নয়া নির্দেশিকায় বলা হয়েছে 16ই আগস্ট রাত 8টার বদলে রাত 10:30 পর্যন্ত রেস্তোরাঁ, পানশালা সহ সমস্ত দোকান খুলে রাখা যাবে। এর পাশাপাশি থিয়েটার হল, মঞ্চ, ওপেন এয়ার থিয়েটারও 50% দর্শক নিয়ে চালু করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। স্টেডিয়াম এবং সুইমিং পুলও 50% দর্শক বা ধারণ ক্ষমতা নিয়ে চালু করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ব্যাপক পরিমাণে লোকসান হচ্ছে, ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বিমান সংস্থাগুলোকে, তাই বাড়ানো হলো আবার অন্তর্দেশীয় উড়ানের ভাড়া। বাড়বে যাত্রীর সংখ্যাও। ডোমেস্টিক বা অন্তর্দেশীয় উড়ানের ভাড়া আবার বাড়ল। এই বছরেই এই নিয়ে 4বার ভাড়া বাড়ানো হলো। বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া চালু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। উদাহরণস্বরূপ, আগে দিল্লি থেকে মুম্বই যেতে হলে সর্বনিম্ন ভাড়া ছিল 4,700 টাকা এবং সর্বোচ্চ ভাড়া ছিল 13,000 টাকা। এবার নতুন ভাড়ায় সর্বনিম্ন ভাড়া হলো 4,700 থেকে বেড়ে 5,287 টাকা এবং 13,000 টাকা থেকে সর্বোচ্চ ভাড়া বেড়ে হলো 14,625 টাকা। ভাড়া বাড়ার কারণ একটা নয়, দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, বাধ্য হয়ে ভাড়া বাড়াতে চেয়েছে উড়ান সংস্থাগুলো। তার সঙ্গে রয়েছে অতিবাড়ির সময়ের জন্য লোকসান। এই মুহূর্তে 100% যাত্রী নিয়ে যাত্রা করতে পারছেন না কোনো বিমান। যাত্রী বহন ক্ষমতার চেয়ে অনেক কম যাত্রী তুলতে হচ্ছে সংক্রমণের ভয়ে, ফলে পয়সা উসুল হচ্ছে না। তাই বাড়ানো হলো আরও একবার বিমান ভাড়া। একদিকে যেমন ভাড়া বেড়েছে, সেই সঙ্গে উড়ানে এবার আরও বেশি যাত্রী নেওয়ার নির্দেশ দিয়েছে অসামরিক উড়ান মন্ত্রক। সংক্রমণের ঝুঁকি কমাতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 50% যাত্রী নিয়ে যাতায়াত করছিল বিমানগুলো। 4 জুলাই তা বাড়িয়ে 65% করা হয়েছিল। বৃহস্পতিবারের নির্দেশের পর 72% যাত্রী নিয়ে সফর করতে পারবে এবার বিমানগুলো। ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করায় বিতর্ক। অপসারিত হলেন অবশেষে মহুয়া দাস। নয়া সভাপতি এলেন চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অবশেষে সরিয়ে দেওয়া হলো মহুয়া দাসকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের এবং ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়, আর তার জেরেই সরিয়ে দেওয়া হলো মহুয়া দাসকে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদেও রয়েছেন। চিরঞ্জীব ভট্টাচার্যকে 4 বছরের জন্য স্থায়ী সভাপতি পদে নিয়োগ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, অসন্তোষ তৈরি হয়। অভিভাবকরাও গর্জে ওঠেন। একাধিক পরীক্ষার্থীকে ফেল করানো হয়, কিন্তু ফেল করানোর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন ফেল করা পরীক্ষার্থীরা। পরে যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশিরভাগ ফেল করা পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেয়। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সময় এক ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ করেন মহুয়া দাস, আর তা নিয়ে নানা মহলে সমালোচিত হতে হয় মহুয়া দাসকে। ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ করার বিষয়টি নিয়ে যথেষ্টই বিতর্ক তৈরি হয় রাজ্যে। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে গিয়ে প্রথম হওয়া রুমানা সুলতানার মুসলিম পরিচয় তুলে ধরেছিলেন মহুয়া দাস। পরে অবশ্য মহুয়া দাস যুক্তি দেন, ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ করার কোনো উদ্দেশ্যই ছিল না, আবেগের বশে এই ধরনের মন্তব্য করেছিলেন। এই সব ঘটনার কারণে অবশেষে অপসারিত করা হলো সেই মহুয়া দাসকে। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করল যানবাহন বাতিল নীতি।
ভারতের উন্নয়নের পথে মাইল ফলক হয়ে উঠবে এই যানবাহন বাতিল নীতি, দাবি প্রধানমন্ত্রীর। শুক্রবার যানবাহন বাতিল নীতি চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি দাবি করলেন এই নীতি ভারতের উন্নয়নের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। দেশের তরুণ সম্প্রদায়কে এই বিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে তিনি বলেন আগামী 25 বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে দেশ জুড়ে। যদিও আগে থেকেই এই ভেহিকেল স্ক্র্যাপ পলিসি নিয়ে কাজ করছে কেন্দ্র, আর আজ এই নীতি চালু করার ঘোষণা করে প্রধানমন্ত্রী দাবি করেন এই নীতি রাস্তা থেকে পুরনো এবং দূষিত বা দূষণ উদ্রেককারী যানবাহনকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে, যার ফলে সকল নাগরিকের জীবনে শিল্পক্ষেত্রেও পরিবর্তন আসবে। গতিশীলতা কোনো দেশের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করে। সরকার এই সিদ্ধান্তের পিছনে উদ্দেশ্য দূষণমুক্ত করা দেশকে। এরই সঙ্গে বলেন নতুন নীতির ফলে দূষণ ছড়ানো গাড়িগুলোকে বিজ্ঞানসম্মতভাবে সরিয়ে নেওয়া হবে, যার ফলে দেশের পরিবেশ আরও বিশুদ্ধ হবে। সেই সঙ্গে এই নীতির ফলে 10,000 কোটি টাকার বিনিয়োগ আসবে দেশে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান সারা দেশে রাস্তায় চলা অনুপযুক্ত প্রায় 1 কোটি গাড়ি রয়েছে। তবে তিনি এও জানান যানবাহনগুলো কত পুরনো সেদিকে খেয়াল না করে গাড়িগুলোর অবস্থা চলাচলের যোগ্য কিনা সেগুলো বিচার করা হবে এই নীতির মাধ্যমে। প্রসঙ্গত আগামী কয়েক বছরের মধ্যেই দেশজুড়ে বা বৈদ্যুতিক যানবাহনের চল বাড়ানো হবে বলেই সূত্র মারফত খবর। সেদিকে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির ক্ষেত্রে তাই জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিপুল লোকসান আর লাগামহীন দেনা বন্ধ হওয়ার মুখে ভোডাফোন আইডিয়া। বিপুল লোকসান, লাগামহীন দেনা ভারতে বন্ধ হতে পারে ভোডাফোন আইডিয়া, সেই ইঙ্গিত দিয়েছেন খোদ ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। তিনি পদত্যাগ করেছেন, তার পদ থেকে গত 4 আগস্ট ইস্তফা দেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতে এক ধাক্কায় পতন হয় ভোডাফোন আইডিয়ার শেয়ার। নতুন করে বিনিয়োগ আসার সম্ভাবনাও নেই। কার্যত জিওর ধাক্কাতেই ভোডাফোনের এই বেসামাল অবস্থা। মুকেশ আম্বানির জিওকে টেক্কা দিতে গাঁটছাড়া বেঁধেছিল ভোডাফোন আইডিয়া। ইউকের সংস্থা ভোডাফোন এবং আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া একজোট হয়ে 2017 সালে একজোট হয়। ভোডাফোনের হাতে ছিল 45% স্টেক, আইডিয়ার হাতে ছিল 27%। কিন্তু এই গাঁটছাড়া বাঁধার পর থেকেও কোনো লাভের হিসাব দিতে পারেনি ভোডাফোন আইডিয়া। দিনের পর দিন লোকসানের বোঝা বাড়তে থাকে। এই মুহূর্তে সংস্থার দেনা দাঁড়িয়েছে 18 লক্ষ কোটি টাকা। 2017 সালে ইউকের সংস্থা ভোডাফোন আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া একজোট হওয়ার পর তারাই হয়ে উঠেছিল ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা, যাদের গ্রাহকের পরিমাণ ছিল 430 মিলিয়ন। কিন্তু জিওর ধাক্কা আর করোনা পরিস্থিতিতে সেই গ্রাহক সংখ্যা কমতে থাকে দ্রুত। শুধু 2020 সালের জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়ার গ্রাহক কমেছে 50 মিলিয়নেরও বেশি, যার ফলে লোকসান হয়েছে 73,878 কোটি টাকা। এই বিপুল পরিমাণ লোকসান আর লাগামহীন দেনা মাথায় নিয়ে সংস্থা ঘুরে দাঁড়াতে যদি না পারে তাহলে সরাসরি প্রভাবিত হবে সাধারণ মানুষ থেকে সরকার। বিভিন্ন খাতে বিপুল বকেয়া টাকা ভোডাফোনের কাছে সরকার পায়, আর পাওয়া যাবে না যদি এই সংস্থা উঠে যায়। পাশাপাশি ভোডাফোনের ঋণ রয়েছে একাধিক, সেই ঋণও সরকারকেই মেটাতে হবে। সাথে স্বাভাবিকভাবেই কাজ হারাবেন সংস্থার লাখো লাখো কর্মচারী। অন্যদিকে ভোডাফোন চলে গেলে ভারতের টেলিকমের বাজারে পড়ে থাকবে আর দুটি মাত্র বড় সংস্থা, এয়ারটেল এবং জিও। সাধারণ মানুষের থেকে একটি অপশন চলে যাবে, ফলে ট্যারিফ বাড়ালে আর কিছু করার থাকবে না জনসাধারণের। ওয়েদার রিপোর্ট, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? শুরুতেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ 14ই আগস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায়। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 14ই আগস্ট রবিবার উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কি পূর্বাভাস সেটা আমরা দেখে নেব। আগামী 48 ঘন্টা অর্থাৎ 15ই আগস্ট রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই
তেমনভাবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে সবকটি জেলার কোনো না কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা, 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।